রাঙামাটিতে আরও এক সেনা সদস্য সহ 4 জনের লাশ উদ্ধার। নির্দেশ না মানার কারণে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেশি, দাবি প্রশাসনের, পাল্টা অভিযোগ বাসিন্দাদের। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যমত। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মন্তব্য বেগম জিয়ার। বললেন, ক্ষমতায় আসতে পারবে না জেনেই লুটপাট চালাচ্ছে দলটি। বনানী থেকে আবারও একই দিনে নিখোঁজ 3 যুবক। তদন্তে নেমেছে পুলিশ, খোঁজ নেওয়া হচ্ছে স্বজনদেরও। এবং ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ, বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। ছন্নছাড়া বোলিংয়ে 9 উইকেটে হারল টাইগাররা, হতাশ সমর্থকরা। প্রবাসী সময়ের সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। রাঙামাটিতে পাহাড় ধসের 3 দিন পর বৃহস্পতিবার আরও এক সেনা সদস্য সহ 4 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনীর উদ্ধারকারী দল। এ নিয়ে 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 142 জনে। তবে বৃষ্টির কারণে দুপুরের পর থেকে উদ্ধার কাজ সাময়িক স্থগিত রাখে ফায়ার সার্ভিস। এদিকে পাহাড় ধসের পর থেকে মানবতর দিন কাটাচ্ছে এই জনপদের মানুষ। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও রয়েছে খাবার ও পানির সংকট। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। দুর্ভোগের কবল থেকে মুক্তি মিলছে না দুর্যোগ কবলিত পার্বত্য রাঙ্গামাটিবাসীর। সোমবার ভোরে পাহাড় ধস, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল, এই 3 বিপর্যয়ের কবলে পড়ে জেলাদের দুর্ভোগ শুরু হয়েছিল। 3 দিন পেরিয়ে গেল, তাতে তারা মুক্তি মিলছে না। বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাঙ্গামাটির সদরের 5টি পয়েন্টে একযোগে তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। দুপুর 2টা পর্যন্ত টানা তল্লাশি চালানো হয়। এর মাঝে উদ্ধার করা হয় 3টি মরদেহ। এর মধ্যে রয়েছে রাঙ্গামাটির মানিকছড়িতে নিখোঁজ সেনাবাহিনীর সৈনিক আজিজের মরদেহ। সোমবার সকালে উদ্ধার কাজ চালাতে গিয়ে নিখোঁজ হন সেনাবাহিনীর সৈনিক আজিজ। বিকেল 3টার দিকে প্রবল বর্ষণ এবং বাতাস শুরু হলে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করে ফায়ার সার্ভিস। সময় যত গড়াচ্ছে তল্লাশিতে উঠে আসছে তত লাশ। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান চলবে। মানিকছড়ি এবং পোস্ট অফিস কলোনি, এই দুটো আমরা অলরেডি উদ্ধার কার্যক্রম আমাদের সমাপ্তি হয়েছে, যেহেতু সেখানে আর কোনো ভিকটিম নেই। কিন্তু এখনো 3টা রূপনগর এবং আমাদের পশ্চিম মুসলিম পাড়া সহ এখানে যে আপনার মন্দির আছে, সেখানে কার্যক্রমটা আমাদের অব্যাহতই আছে। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটি সদরের 10টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ এসে আশ্রয় প্রার্থীর। কুয়াশারে আছে, বৃষ্টি বাদলে কিছু তো নাই, পানিও মতো পাইতে পারছি নেই। শরীরের অবস্থা ভালো না, ওষুধ পাতি নেই, কিছু নাই। এলাকার সব ঘর বাড়ি ভেঙে গেছে। আমাদের খুরুমে 2 জন মারা গেছে ঘর চাপা পড়ে, আর একজন আহত হয়েছে হাসপাতালে সে। আর এলাকার সবই খুবই খারাপ এলাকার অবস্থা। এখানে আমরা মোটামুটি যা দেয় তাই সহজে আল্লাহ যা দেয় তাই খায়া বাঁচতাছি। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদেরকে কিছু সাহায্য করার জন্য, যাতে আমরা বাল বাচ্চা নিয়ে আপাতত ভাবে খেয়ে দিয়ে জানে থাকতে পারি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আশ্রয় প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আশ্রয় নিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলিতে সবসময় হচ্ছে জেলা প্রশাসনের একটা টিম থাকতেছে, সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটির পাহাড় ধস কতটা ভয়াবহ ছিল তার নিচ্ছক না দেখলে বিশ্বাস করা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এখন যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের মরদেহ 15 থেকে 20 ফুট মাটির নিচে ডুবে আছে। তা আদৌ উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এখন আদৌ উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। অসচেতনতা আর অতি সাহসিকতাপূর্ণ মনোভাবের কারণেই রাঙামাটিতে পাহাড় ধসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে মনে করছেন প্রশাসন। তাদের দাবি, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ শুরু হওয়ার পরপরই পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করার পরও তারা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা বিপুল প্রাণহানির জন্য প্রশাসনের গা ছাড়া ভাবকে দায়ী করছেন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় রাঙামাটি থেকে কমলদের আরও একটি রিপোর্ট।
সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তত 15টি পয়েন্টে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি নিয়ে শুরু হয়েছে প্রশাসনের চুলচেরা বিশ্লেষণ। সে সাথে চলছে নানা কৌশলে মৃত্যুর দায়বদ্ধতা থেকে পার পাওয়ার চেষ্টা। ঘটনার 3 দিন পার হলো, পাহাড়ে ধসে পড়া পয়েন্টগুলিতে মিলছে মানুষের লাশ, এমনকি এখনো খোঁজ মিলছে না অনেকের। আগে প্রবল বর্ষণ কিংবা পাহাড়ি ডলে পাহাড় ধস হলো, এত প্রাণহানি হয়নি। এই অবস্থায় বিপুল মৃত্যুর জন্য স্থানীয় বাসিন্দাদের গোয়ার্তুমি এবং অতি সাহসিকতাপূর্ণ মনোভাবকেই দায়ী করছে প্রশাসন। পাহাড়ের পাদদেশ থাকে, তাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিটা বন্যায় তারা মনে করে কিছু হবে না, এরকম বৃষ্টিতে বারবার আসে, কাজে এই বৃষ্টিতেও কিছু হবে না। অসচেতনতার জন্য এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলায়। এখানে মৃত্যু হয়েছে অন্তত 60 জনের। এছাড়া নিখোঁজ হয়েছে আরো বেশ কজন। সদর উপজেলায় নির্বিচারে পাহাড় কাটা, বন ধ্বংস এবং মাটির নিচ থেকে পাথর তুলে ফেলায় এত প্রাণহানি হয়েছে বলে দাবি এই নির্বাচিত জনপ্রতিনিধির। পাহাড় কাটতেছি, বন ধ্বংস করতেছি, এই যে সরার পাথর উত্তোলন করতেছি, বিভিন্ন সরকারি কাজেও ব্যবহার হচ্ছে এগুলি কিন্তু আমরা অনেকবার বলেছি, এগুলি সংশ্লিষ্ট দেখার কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা হয়তো এর থেকে শিক্ষা নিয়ে হয়তো ব্যবস্থা নেবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের গোয়ার্তুমিকে দায়ী করলো এখানকার মানুষরা তা মানছে না, বরং তারা উল্টো প্রশাসনের গাছারা ভাবকেই দায়ী করছেন। নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে, একবারে সরে যাওয়ার জন্য ওইরকম প্রেশার দেওয়া হয়নি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে পাহাড় অনেক দূর, কিন্তু হঠাৎ করে যে ওইখান থেকে আসবে কল্পনাবিহীন। রাঙ্গামাটি পৌরসভার মোট জনসংখ্যার 60% পাহাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। শুধু তাই নয়, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় 50% মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। পাহাড় ধসে বিপুল মৃত্যুর দায়বদ্ধতা নিয়ে শুরু হয়ে গেছে জনগণ ও প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু সকলে বলছে এই মৃত্যু কারো কাম্য নয়। আর এই মৃত্যুর মিছিল রোধ করার জন্য সবার আগে প্রয়োজন পাহাড় কাটা বন্ধের পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ করা। কিন্তু এই বিষয়টি নিয়ে যেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে অভিযোগ স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছেছে দেশ দুটি। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নের পারস্পরিক সহযোগিতা নিয়েই দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ঢাকা ও স্টকহোম। সুইডেনের 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লভভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লভভেন। এ সফরের মধ্য দিয়ে সুইডেন বাংলাদেশ সম্পর্ক নতুন দ্বার উন্মোচিত হলো। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্গার জোহানসন সৌজন্যে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রী দিনের শুরুতে যান সুইডেনের পার্লামেন্ট ভবনে। সেখানে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার ভোভিয়াস বিল স্ট্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানান। পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার সুইডেনে রওনা হওয়ার আগে লন্ডনে বঙ্গবন্ধু নাতনি ব্রিটিশ পার্লামেন্টের পুনর্নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান ব্রিটিশ পার্লামেন্টের পুনরায় নির্বাচিত বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকী ও রুশনারা আলীকে। শেখ হাসিনার ছোট বোন এবং টিউলিপের মা শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। সুইডেনে দ্বিপক্ষীয় সফর শুরুর আগে লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান তিনি। স্বজনদের পাশাপাশি লন্ডনের যাত্রা বিরতিতে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরাও। আওয়ামী লীগ ক্ষমতা এলেই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। বেগম জিয়া বলেন, আর ক্ষমতায় আসতে পারবে না যিনি আওয়ামী লীগ দেশে লুটপাট চালাচ্ছে। এই আওয়ামী লীগ যখন আসে তখনই এই দেশে দুর্ভিক্ষ হয়। ৭৪-এর দুর্ভিক্ষ দেশের মানুষ ভোলে নেয়, ক্ষমতায় এসে আওয়ামী লীগ করেছিল। এখন আওয়ামী লীগ মনে করছে এখন তারা আর জনগণের এমন অবস্থা করে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার আর কোনো রকম সুযোগ নেই, বা জনগণ কোনো রকম ভাবে
তাদেরকে এবার ক্ষমতায় আসতে দেবে না। সেজন্যই তারা ভাবছে এখন লুটে পুটে নিয়ে। আবারও পিছিয়েছে দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের কার্যক্রম। 22 জুন মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানাস ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই বেগম জিয়ার আইনজীবী আব্দুর রেজা খান অসুস্থ থাকায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার জেরা কার্যক্রম সংক্ষিপ্ত করার আবেদন করেন। তিনি প্রায় 10 মিনিট জেরা করেন তদন্ত কর্মকর্তাকে। এরপর বিচারক ডক্টর আখতারুজ্জামান 2 মামলার কার্যক্রম 22 জুন পর্যন্ত মুলতবি করেন। আজকে আয়োগকে আংশিক অনুসন্ধানের ব্যাপারে জেরা করা হয়েছে এবং উনি অনেক প্রশ্ন উত্তর দিতে পারে নাই। তাহলে এই দুটো মামলাই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবং দুদককে সরকার ব্যবহার করে এই মামলাগুলো করা হয়েছে। সাক্ষীকে জেরা করেছেন আব্দুর রেজ্জাক খান সাহেব, সাক্ষীকে জিজ্ঞাসা করেছেন তার অনুসন্ধানের বিষয়ে এবং তার নির্ধারিত প্রশ্ন যেগুলো আছে সেগুলোর বিষয়ে। সাক্ষী সে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন, আদালত সেগুলো লিখেছেন। জবাব দিতে পারেন না, এটা কেমন কথা হলো? প্রবাসের সময় আরো থাকছে। ঈদ জামাতের জন্য 23 জুনের মধ্যে প্রস্তুত হবে জাতীয় ঈদগাহ, জানালেন সাইদ খোকন। আগামী সপ্তাহ থেকে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা ডিএমপি। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ভারতের দাপুটে ব্যাটিংয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে 9 উইকেটে হেরেছে টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম এবং মুশফিকের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 264 রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সুমন সরকারের ক্যামেরায় বার্মিংহাম থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। থেমে গেল স্বপ্নরথ। কার্ডিফ রূপকথা ছাপিয়ে লেখা হলো না টাইগারদের নতুন কোনো বিজয় গাথা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার স্বপ্নটা আপাতত তুলে রাখতে হলো পেশাদার, আগ্রাসী, জয়ের ক্ষুধায় মত্ত ভারত দলটির জন্য। আবহাওয়ার পূর্বাভাস না থাকলেও ম্যাচ শুরুর আগে হঠাৎ বার্মিংহামের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। গেল আসরে এই ভেন্যুতেই শিরোপা জেতা ভারতের ভাগ্য সুপ্রসন্ন এবারও। টস জেতার সঙ্গে ম্যাচটাও প্রায় নিজেদের নামে লিখে ফেলে টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ সৌম্য এদিন দিতে পারেননি আস্থার প্রতিদান। প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে ফেলে দেন দলকে। সাব্বির তামিম জুটি জমার আগেই আবারও আঘাত ভুবনেশ্বরের। তবে বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করে তামিম মুশফিক জুটির ব্যাটে। এই জুটির রসায়ন টাইগারদের ভিত এনে দেয় বড় স্কোরে। ছন্দে থাকা তামিম তুলে নেন 50। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে যোগ করেন 123 রান। এগুচ্ছিলেন আরও একটি সেঞ্চুরির দিকে, কিন্তু অপ্রয়োজনীয় এক শট খেলতে গিয়ে বিলিয়ে দেন নিজের উইকেট। এরপর 7 বলের ব্যবধানে সাকিব ও মুশফিককে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। বোলারের কৃতিত্বের চেয়ে তাদের আউট হবার দায়টা নিজেদেরই বেশি। মোসাদ্দেকের পর আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহকে ফিরতে হয় বুমরার দুর্দান্ত এক ডেলিভারিতে। তবে বাংলাদেশের স্কোরটা 250 পার হয় ম্যাশকেন জুটির কল্যাণে। অষ্টম উইকেটে এই জুটির 35 রান টাইগারদের এনে দেয় 264 রানের পুঁজি। এজবাস্টনে 50 ওভারের ওয়ানডেতে এত রান তাড়া করে জয়ের রেকর্ড আগে ছিল না একটিও। কিন্তু কোহলির দল রেকর্ড ভাঙাটা তো অভ্যাসে পরিণত করেছে। বাংলাদেশের 265 রানের টার্গেটটা ভারত ছুঁয়ে ফেলে হেসে খেলেই। ধাওয়ান রোহিতের ওপেনিং জুটিতে আসে 87 রান। বাংলাদেশের বোলাররা বড় কোনো পরীক্ষায় নিতে পারেননি দুই ভারতীয় ওপেনারের। 50 হাতছাড়া হলে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের আসনটা ঠিকই তামিমের কাছ থেকে ধাওয়ান নিজের দখলে নিয়ে নেন। এজবাস্টন রোহিত শর্মাকে দিচ্ছে 2 হাত ভরে। পাকিস্তানের বিপক্ষে 91 রানে আউট হওয়ার আক্ষেপ মেটালেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে। আর বড় মঞ্চে বরাবরের মতো দুটি ছড়িয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ইতিহাসে দ্রুততম সময়ে 8000 রানের রেকর্ড গড়েন ভারত অধিনায়ক। তার চোখ ধাঁধানো শট মুগ্ধ করে এজবাস্টনের 24,000 দর্শককে। শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেটে 178 রানে অবিচ্ছিন্ন থেকে কোহলির অধিনায়কত্বে প্রথম কোনো আইসিসি ইভেন্টের ফাইনাল নিশ্চিত করে ভারত। 2015 বিশ্বকাপ, 2016 এশিয়া কাপের ফাইনালের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের আরও একটি ম্যাচ হয়ে থাকলো আক্ষেপের। তবে কথায় আছে, একবার না পারলে দেখো শতবার। হারলেও নিজেদের ক্রিকেটের সেরা অর্জন নিয়ে টাইগাররা টুর্নামেন্ট শেষ করলো মাথা উঁচু করেই। বার্মিংহামের এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড।
মুখের কথা নয়, বিএনপিকে নির্বাচনের মাঠে নেমে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি। এছাড়াও তিনি আগামী নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। সবাইকে বলবো নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই করুন। মুখে বলে লাভ হবে না, জনতার মাঠে নির্বাচনের মাঠে প্রমাণ হবে কে আগামী 5 বছর দেশ শাসন করবে। বিশ্বাস করি সেই কাছে বিজয়ী হব। আর যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, নির্বাচন মাঠে চলে যান, তাহলে আপনি নিঃশেষ হয়ে যাবেন। আইন অমান্য করে চর দখলের মতো গুলশানের বাড়ি থেকে সরকার তাকে উচ্ছেদ করেছে বলে আবারও অভিযোগ করেছে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের ব্রিফিংয়ে কথা বলেন। উচ্ছেদের সময় গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট করার অভিযোগ করেন মওদুদ। মানবাধিকার লঙ্ঘন, জোর করে গায়ের জোরে বেআইনিভাবে অন্যায়ভাবে একেবারে চর দখলের মতো আমার বাড়িটা তারা দখল করেছেন। বাড়ি দখল বড় নয়, কিন্তু আমার যে সারা জীবনের সংগ্রহ, যে সম্পদ, এই সম্পদ তো তাদের এই যেভাবে তারা করেছেন অনেক কিছু হারিয়ে গেছে আমাদের। প্রবাসের সময় আরও থাকছে। এখনো খোঁজ মেলেনি পশ্চিম লন্ডনে পুড়ে যাওয়া গ্র্যান্ডফেল টাওয়ারের বসবাসকারী বাংলাদেশি পরিবারের উদ্বিগ্ন স্বজনরা। রাজধানীর বনানী এলাকা থেকে আবারও নিখোঁজ হয়েছে 3 যুবক। এই ঘটনায় বনানী থানায় আলাদা 2টি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের স্বজনরা। পুলিশ বলেছে তাদের সন্ধানে চেষ্টা চলছে, তবে স্বজনদের দাবি নিখোঁজ যুবকদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করে থাকতে পারে। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। বনানীর একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত 3 যুবক স্বেচ্ছায় ঘর ছেড়েছেন চলতি মাসের প্রথম দিকে। নিখোঁজদের একজন কামাল হোসেন ইস্কাটনের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি নিয়েছেন। ইমাম হোসেন ও হাসান মাহমুদ নামে 2 জন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে একই সঙ্গে চাকরি করতেন। 3 যুবকের নিখোঁজের ঘটনায় 3রা ও 4ঠা জুন বনানী থানায় আলাদা 2টি জিডি করেন স্বজনরা। এদিকে 3 যুবকের ব্যাপারে জানতে তাদের কর্মস্থলে গেলে কথা বলতে রাজি হননি সহকর্মীরা। এদিকে কামাল হোসেনের স্বজনদের দাবি স্বেচ্ছা নিখোঁজ নয়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে আটক করে থাকতে পারে। যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো একটা পক্ষই ধরছে, তবে তারা হয়তো এখনো বলতেছে না কোথায় রাখা হয়েছে বা তাকে ধরা হয়েছে কিনা, কিন্তু আমাকে আজকেও বলছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করছে। কারণ তাদের ধারণা হলো যে যদি কোনো আপনার অপহরণকারী ধরতো তাইলে এতদিনে আমাদের কাছ থেকে কোনো একটা মুক্তিপণ দাবি করতো, সেটা হয় নাই। তবে পুলিশ বলছে সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছেন তারা। অনেকে কিন্তু নিজেকে আত্মগোপন করতে পারে, পারিবারিক কোনো বিবাদ বা ঝগড়ার জন্য তিনি নিখোঁজ হতে পারে, অথবা বিদেশ গমন করতে পারেন, অথবা আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় যে আর্থিক যে লেনদেন থাকে এই কারণের জন্য কিন্তু নিখোঁজ হতে পারে। তা আমরা সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত তিনি কি কারণে নিখোঁজ হয়েছে এটা আমরা আসলে অবগত না, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। এর আগে গেল বছরের ডিসেম্বরে বনানী থেকে একসঙ্গে স্বেচ্ছা নিখোঁজ হয়েছিলেন 4 যুবক। তাদের একজন কয়েক মাস পর ফিরে এলেও বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস বের করতে পারেনি পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির উদ্যোগে 6 শতাধিক শ্রমিকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার শারজায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এসএম বদিরুজ্জামান বলেন, প্রবাসে বাংলাদেশ সমিতি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মোস্তফা মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ সমিতির সভাপতি এ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কনসুলেটের প্রথম সচিব একে মিজানুর রহমান সহ অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতার বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাতারের রাজধানী দোহায় নাজমা রমনা স্টুডেন্ট সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুলাইমান গনি এবং ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন শেখ হুমায়ুন কবির, কাশেম পারভেজ, আব্দুর রশিদ সহ অনেকে। পরে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মৌলভীবাজারের রাজনগর উন্নয়ন সংস্থা ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মঙ্গলবার প্যারিসের বাংলাদেশে অধ্যুষিত ওভারভিলা জামে মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সেলিম ওয়াদা সেলু এবং সাধারণ সম্পাদক খান হোসেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সৌদি আরবের রিয়াদে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিক আবুল বশির এবং সাইদুল হক শহীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাশেম চৌধুরী। এ সময় অবৈধ পথে টাকা না পাঠিয়ে সহজ পদ্ধতিতে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা। ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেওয়া হয় 24 জনের টিকিট। বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয়ে টিকিট বিক্রি চলে বিকেল 4টা পর্যন্ত। এ সময় স্টেশন পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক জানান, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় র্যাবের পক্ষ থেকে রয়েছে বিশেষ ব্যবস্থা। বুধবার সন্ধ্যা থেকেই কমলাপুর স্টেশনে শুরু হয়েছে মানুষের অপেক্ষা। অনেককে সেহরি করতে হয়েছে স্টেশনেই। অপেক্ষা শুধু একটি টিকিটের জন্য। রাত পেরিয়ে সকাল কেটে গেছে 12 ঘন্টারও বেশি। দীর্ঘ অপেক্ষার পর যখন সকাল 8টার দিকে টিকিট কাউন্টারগুলো খুলল, চোখে মুখে স্বস্তির ছাপ। সবকিছু ছাপিয়ে যখন টিকিটটি হাতে মিলল, তখন যেন এক নিমেষেই দূর হয়ে গেল সব ক্লান্তি। বিকেল 5টার সময় আসছিলাম, তারপর ইফতারের জন্য গেছি, আবার আসি রাত 10টার দিকে, আর এখন টিকিট পেলাম। কোনো ধরনের সমস্যা হয়নি, যথেষ্ট ভালো। গতবার সাথে মানে এবার ম্যানেজমেন্ট আগে থেকে একটু ভালো হয়েছে। সারা রাত এখানে ছিলাম, এখানে চেয়ারে করছি, এখন অনেক জ্যামের পরে এখন টিকিট পাইছি। 40 জনের পিছনে ছিলাম, পাইয়া গেছি ইনশাল্লাহ। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তায় ছিল পর্যাপ্ত ব্যবস্থা। যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও পছন্দের টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেকে। অনেক কষ্ট করার পর আমি এসিতে সিট পাই নাই, আমি নরমালি নন এসিতে কাটলাম। প্রথম থেকেই বলতেছি যে এসি সিট নাই। স্টেশন ম্যানেজার জানালেন, সম্পদ সীমাবদ্ধ থাকায় অনেকের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিন্তু সবাইকে খুশি করতে পারবো না। আমাদের যা আছে তাই দিয়ে আমরা চেষ্টা করব যাতে লোকজন টিকিট পায়। এদিকে বেলা 11টার দিকে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, প্রতিবারের মতো এবারের ঈদেও ঘরমুখী মানুষের জন্য বিশেষ নিরাপত্তা থাকবে তাদের। বিভিন্ন স্থানে ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ফেরি ঘাটগুলোতে আমরা র্যাবের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প মোতায়েন করেছি। রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, সব জায়গাতে কিন্তু আমরা বিশেষ ক্যাম্প স্থাপন করেছি। উদ্দেশ্য একটাই, যাতে করে যতটা বেশি সম্ভব কমফোর্টের মাধ্যমে দেশবাসী চলাচল করতে পারে। আমরা এ বিষয়ে সবার সহযোগিতা চাই। গত কয়েকদিনের মতো রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও বাস কাউন্টারগুলো ছিল অনেকটাই ফাঁকা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নানা বয়সী মানুষ নিজের এবং পরিবারের জন্য নতুন পোশাক কিনতে ছুটছেন সেখানে। সারাদিন কেনাকাটা চললেও ইফতারের পর বাড়ে ক্রেতা উপস্থিতি। তবে বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদে বিদেশি পোশাক বা পণ্যগুলোর প্রতি ক্রেতাদের বেশি আকর্ষণ। সেই সঙ্গে দেশি পণ্যের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। পছন্দ করে সাধ্যের সঙ্গে সমন্বয় ঘটিয়ে সারছেন কেনাকাটা। জুতা কিনে আমার খুব ভালো লাগছে। আমার আম্মুর কাছে আমি যা চাইছি আমার আম্মু আমাকে সব কিনে দিয়েছে। ছেলেরও জামা কিনে দিলাম, মেয়েরও জামা কিনে দিলাম। কালেকশন অনেক সুন্দর, বাচ্চার জন্য আসলাম, দেখতেছি কিনবো। দেশি জিনিস এবং অনেক সুন্দর সুন্দর জিনিস। আমরা মার্কেটটা ঘুরলাম, দেখলাম, কিছু কেনাকাটা করছি, আরো কিছু কেনাকাটা করব। বাচ্চাদের যেটা আগে ছিল 150 টাকা, সেটা এখন 250 টাকা হয়েছে। যেটা 300 টাকা সেটা হচ্ছে 400 টাকা, এরকম আর কি। বিদেশি পণ্য যেগুলি আমরা মানে খুব দাম চাই, যার জন্য কিনতে পারি না, বা মানে যার ওই যে বাজেটের চেয়ে বেশি।
ঈদ জামাতের জন্য আগামী 23 জুনের মধ্যে কেন্দ্রীয় ঈদগাহ পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য তৎপর থাকবেন। দেশের প্রধানতম ঈদের জামাত জাতীয় ঈদগাহতে সকাল 8:30 অনুষ্ঠিত হবে। যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সব ধরনের হয়রানি মোকাবেলায় আগামী সপ্তাহ থেকে ঢাকা শহরের প্রতিটি শপিং মল ও বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী সপ্তাহ থেকে ঢাকা শহরের সকল শপিং মলে, সকল বাস টার্মিনালে আরো অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী টানাটানি যদি কেউ করে, ট্রাফিক ডিভিশনের লোক আছেন, মিলিটারি ডিভিশনের লোক আছেন, আমার সুস্পষ্ট নির্দেশ, এই টার্মিনালে যাত্রী টানাটানি করে যাত্রীদের হয়রানি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কোন ধরনের যাত্রী হয়রানি চলবে না। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 20, ছিনতাই এবং ডাকাত চক্রের 6 এবং 8 ভুয়া ডিবির সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভাটারায় আনোয়ার হোসেন হত্যা মামলার 2 আসামিকে বরিশাল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, ঈদ সামনে রেখে সংগঠিত প্রতারক চক্রের 36 সদস্যকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং কারণ বাজার এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে চেতনানাশক ঔষধ, অজ্ঞান করার ঔষধ মেশানো খেজুর এবং খেলনা অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গত 9 জুন ভাটারায় আনোয়ার হত্যা মামলায় 2 আসামিকে বরিশাল থেকে আটক করা হয়। বাংলা একাডেমি নজরুল মঞ্চে উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা এবং নাচে বরণ করা হয় বর্ষ ঋতুকে। আষাঢ়ের প্রথম দিবসে বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে সুরের মূর্ছনায় বিমোহিত হয়েছেন নগরবাসী। নাগরিক মনকে বর্ষার ছোঁয়া দিতে বাঁশির সুরের মূর্ছনায় শুরু হয় বৃষ্টি বন্দনা। এরপর বর্ষা বন্দনা চলে দলীয় সঙ্গীত, নৃত্য আর আবৃত্তির মূর্ছনায়, যেন গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার সজল আহ্বান। ব্যস্ত নগরবাসী শাস্ত্রীয় সঙ্গীতের আমন্ত্রণে বর্ষাবরণে মুগ্ধ হয়েছেন। বর্ষা ঋতুটা অনেক সুন্দর। এই সময় গাছে গাছে সবুজ পাতা দেখা যায়, সবুজ শ্যামলে ভরে ওঠে। আমরা অপেক্ষায় থাকি যে বর্ষা কবে আসবে। বর্ষা যখন আসে প্রকৃতির সাথে সাথে মানুষও টের পায় যে বর্ষা এসেছে। আর আয়োজকদের প্রার্থনা, বর্ষার স্নাত জলধারায় মনের সব ক্লান্তি মুছে যাক, সুরক্ষিত থাকুক প্রকৃতি। বর্ষা অনেকগুলো দিক থেকে একটু অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। গ্রামের মানুষ, কৃষকরা চায় যে একটু বৃষ্টি হোক, একটু পানি আসুক, তাহলে মাটিতে প্রাণ ফিরে আসবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশের প্রতি সচেতনতার বার্তাও দেয়া হয় এ বর্ষাবরণ উৎসবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্র্যান্ডফেল টাওয়ারের ভয়াবহ আগুন নিভে গেলেও এখনো বহু লোক নিখোঁজ হয়েছেন। এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জীবিত কাউকে পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুন পুরোপুরি নিভে না গেলেও নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের কেউ এখন বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। Significant hazard
এ ধরনের পরিস্থিতিতে উদ্ধার কাজ পরিচালনা করা খুবই জটিল। আমাদের 400 উদ্ধারকর্মী 40টি ইউনিটে ভাগ হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুঃখজনক হলেও সত্যি যে যারা নিখোঁজ আছে তাদেরকে আর জীবিত উদ্ধারের আশা করতে পারছে না। ভবনটিতে কমপক্ষে 600 মানুষ বসবাস করত। উদ্ধারকৃতদের মধ্যে 18 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন লন্ডন ও আশেপাশের মানুষজন। সাধারণ মানুষের দেয়া সহযোগিতা গ্রহণের জন্য একটি অভ্যর্থনা বিভাগ খোলা হয়েছে। জরুরি সহায়তা সহ নগদ অর্থ প্রদান করেছেন অনেকে। 1974 সালে নির্মিত ভবনটি 1 বছর আগে সংস্কারের সময় বৃষ্টি প্রতিরোধক প্রলেপ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছেন অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা। ভবনটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর চেয়েছেন খোদ লন্ডনের মেয়র। ফায়ার সার্ভিসের কমিশনারের সঙ্গে আমি ভেতরে গিয়েছিলাম। ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে সেখানে। এটি গভীর উদ্বেগের বিষয়। সারা দেশের মানুষের মতো আমিও মর্মাহত। ভবনটির নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর জরুরি। আমিও প্রশ্নগুলোর উত্তর চাইছি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মর্মান্তিক এই ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসে লন্ডনবাসী আবারও মহত্বের পরিচয় দিয়েছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জাতীয় স্বাস্থ্য বিভাগ সবাই অভাবনীয় সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এর কারণ অনুসন্ধানে নামব। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে জরুরি সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবনের কয়েকটি বাসিন্দা জানান, আবাসন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আগেও ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। লন্ডনের গ্র্যানফেল টাওয়ারের ভয়াবহ আগুন নিভে গেলেও এখনো খোঁজ মেলেনি বাংলাদেশি পরিবারের 5 সদস্যের। এতে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে স্বজনদের মধ্যে। খবর জানানোর পর থেকেই মৌলভীবাজার সদর উপজেলার খৈশাপাড়া এলাকায় বাড়িতে ভিড় করছে আত্মীয় স্বজনরা। তারা জানান, লন্ডনের ভবনটিতে আগুন লাগার সময় তাদের সঙ্গে কথা বলেছেন কমরু মিয়া সহ পরিবারের সদস্যরা। রাত 3টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন দেশে অবস্থানরত কমরু মিয়ার বড় ছেলে সহ স্বজনরা। গতকাল যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্র্যানফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বহু হতাহত হওয়ার পাশাপাশি বাংলাদেশি পরিবারের 5 সদস্য সহ অনেকেই নিখোঁজ রয়েছেন। আমরা 4 ভাই 3 বোন। 2 ভাই মারা গেছে, এক বোন মারা গেছে। আমরা 2 বোন এক ভাই আছি। তোমার ফোন দিছেন আমার কাছে দিয়া করা যে আরবার ফোন দিছেন দিয়া করা যে আর তারা বাঁচার পথ নাই, আস্তা বিল্ডিং এ আগুন লেগে গেছে। তখন থাইনও কান্দা, আমিও কান্দলাম। কান্দি আর তো আর কিছু করার নাই। ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং এর আন্দোলনকারী গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরাংয়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সকালে বিমলের পাতেল বোস এলাকায় বাড়ি এবং অফিসে অভিযান চালানো হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মনে করছে পাহাড়ে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন পয়েন্টে এসব গোলাবারুদ জমা করা হয়েছে। এ সময় আটক করা হয় শীর্ষ নারী নেত্রী করুণা গুরুংকে। এর জেরে দুপুর থেকে দার্জিলিং, কৈশাং এবং কলিম্পংকে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারী গোর্খা মুক্তি মোর্চার সদস্যরা। দার্জিলিংয়ের পাতালবাস এলাকায় পুলিশ এবং সংবাদ মাধ্যমের গাড়িতে আগুন ধরানোর ছাড়াও উঁচু এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে তারা। এতে অন্তত 20 জন পুলিশ আহত হন। আন্দোলনকারীদের দাবি, কয়েকদিন পর তীরন্দাজ প্রতিযোগিতার কারণে বিপুল সংখ্যক তীর ধনুক মজুত করা হয়েছিল। পুলিশি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং বন্ধের ঘোষণা দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশ দল। তবে টপ অর্ডারের ব্যর্থতার পর ব্যাটিংয়ের পথ দেখিয়েছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদের
123 রানের জুটিতে শেষ পর্যন্ত 264 রানের আশা জাগানোর সংগ্রহ পায় টাইগাররা। নানা অপ্রাপ্তির মাঝে এই দুই টাইগার ক্রিকেটারের ব্যাটিং কুড়িয়েছে প্রশংসা। এজবাস্টনে দীপ্ত সূর্যটা লাল সবুজ রঙে মাতোয়ারা হয়নি। সময়ের অন্যতম সেরা দলটির সামনে হুঙ্কার ওঠেনি বাংলার। 265 রানের টার্গেটটা কোহলি রোহিতদের সামনে শেষ পর্যন্ত মামুলি হয়ে গেছে। স্বপ্ন ছোঁয়ার স্বর্ণস্বাদ তো মিললই না, সেমিফাইনালে খোলসবন্দি হয়ে থাকলেন মাশরাফিরা। তবে হিসেব মেলালে এ ম্যাচে ভালো লাগার মতো একটি বিষয় আছে, আর সেটি তামিম মুশফিকের পথ দেখানো জুটি। মাত্র 31 রানে সৌম্য সাব্বিরের উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের স্কোর যে শেষ পর্যন্ত দেখার মতো হয়েছে তার রূপকার টাইগারদের এই দুই সেনানী। হার্দিক পান্ডিয়ার নো বলের কল্যাণে বোল্ড হয়েও জীবন পাওয়া তামিম শেষ পর্যন্ত তুলে নেন ক্যারিয়ারের 38তম 50। ইংল্যান্ডের বিপক্ষে 128 আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 95 রানের পর ভারতের বিপক্ষেও তার 70 রান আরও একবার বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। 1 ছক্কা আর 7 বাউন্ডারিতে এই রান এসেছে তামিমের ব্যাটে। তামিমকে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিমও। 4 বাউন্ডারিতে তিনি খেলেছেন 61 রানের ইনিংস। সুইপ, রিভার্স সুইপ মিলিয়ে বেশ কিছু নান্দনিক শটে সাজানো এই ইনিংসে ভরসা দেখিয়েছেন মুশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার হারিয়ে খোঁজা পথটা বার্মিংহামেই আলোর মুখ দেখেছে, যদিও ভারতীয় ব্যাটসম্যানদের বীরত্বে সেটি শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। নারী এশিয়ান কাপ ফুটবলের আগে প্রশিক্ষণ এবং প্রীতি ম্যাচে খেলতে জাপান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল। জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে এবার জাপানে যাচ্ছেন 20 খেলোয়াড়। আগামীকাল 18 থেকে 24 জুন গ্রিন সাকাই ন্যাশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ এবং প্রীতি ম্যাচগুলো হবে। সফরে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে কিশোরী ফুটবলাররা। এছাড়াও ফুটবলের বিভিন্ন বিষয়ের উপর 3 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। সেখানে সাফল্য পেতে প্রস্তুতি ম্যাচগুলো বেশ কাজে দেবে বলে মনে করেন কোচ সহ দলের সবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে আরও এক সেনা সদস্য সহ 4 জনের লাশ উদ্ধার। নির্দেশ না মানার কারণে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেশি, দাবি প্রশাসনের, পাল্টা অভিযোগ বাসিন্দাদের। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐক্যমত। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মন্তব্য বেগম জিয়ার। বললেন, ক্ষমতায় আসতে পারবে না যিনি, লুটপাট জ্বালাচ্ছে দলটি। বনানী থেকে আবারও একই দিনে নিখোঁজ 3 যুবক। তদন্তে নেমেছে পুলিশ, খোঁজ নেওয়া হচ্ছে স্বজনদেরও। এবং ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ। বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। ছন্নছাড়া বোলিংয়ে 9 উইকেটে হারল টাইগাররা, হতাশ সমর্থকরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।